হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ক্লাস। আজকের আমরা অপটিক্সের ওপরে সেকেন্ড ক্লাস আলোচনা করব। প্রথম যে ক্লাসটা আমরা অপটিক্সের ওপর আলোচনা করেছিলাম সেটা কোহারেন্ট সোর্স কি, এই সমস্ত বিষয়, আহ, তার হাইগেন্সের প্রিন্সিপাল, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করেছিলাম। আজকের আলোচনা করতে চলেছি আমরা ওয়েভ অপটিক্সের ওপরে ইন্টারফারেন্স কি। যদিও বা এই ইন্টারফারেন্সের বিষয়গুলোই আগের দিন ছিল, আজকের আমরা ইন্টারফারেন্সের মূল বিষয়ে ফিরে এসেছি, মূল বিষয়টাই আলোচনা করব। তো ইন্টারফারেন্সটা কি আগে সেটা বলে দেওয়া যাক। চলো আমরা শুরু করি। তা ইন্টারফারেন্সটা কি? ইন্টারফারেন্স হচ্ছে যে কোনো দুটি ওয়েভের মিলন, যে কোনো দুটি ওয়েভের মিলনই হলো ইন্টারফারেন্স। এবারে সেই যে মিলন হবে, অর্থাৎ একটা ওয়েভ, মনে করো দুটি ওয়েভ এরকম যাচ্ছিল, গিয়ে এক জায়গায় মিলে গেছে, একে অপরের সঙ্গে ধাক্কাকে মিলে গেছে, সেই তখনই যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাকে বলা হবে ইন্টারফারেন্স। এই ইন্টারফারেন্স হওয়ার জন্য কতগুলি কন্ডিশন মেনটেন করতে হয়, সেই কন্ডিশনগুলো আমরা একটু পরে জেনে নেব। ইন্টারফারেন্সের ব্যাপারটা হচ্ছে যখন দুটো ওয়েভ একে অপরের সঙ্গে মিলে গেছে, তখন ওই ওয়েভ যে ওয়েভটা তৈরি হয়েছে, যে নিউ ওয়েভটা তৈরি হয়েছে, নিউ ওয়েভটা যে জেনারেট হয়েছে, সেই ওয়েভের ইন্টেন্সিটি কখনো হাই হতে পারে, আবার ইন্টেন্সিটি কখনো লো হতে পারে। এই ইন্টেন্সিটি হাই আর লোর ওপর ডিপেন্ড করে আমাদের কনস্ট্রাকশন ইন্টারফারেন্স আর হচ্ছে ডিস্ট্রাকশন ইন্টারফারেন্সের একটা মূল পর্বে ফিরে আসা যায়। একটা ব্যাপার আছে এখানে, সেগুলোই আজকের আলোচনা হবে। তাই ইন্টারফারেন্স হচ্ছে মেন কথা, এটাই জেনে রাখো যে ইন্টারফারেন্স হচ্ছে যে কোনো দুটি ওয়েভ যখন একে অপরের সঙ্গে মিশে যাবে, মিলে যাবে, তাকেই বলা হবে ইন্টারফারেন্স। এবারে ইন্টারফারেন্স হতে গেলে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হয়, সেই কন্ডিশনের সঙ্গে আমরা একটা ছবি আঁকি। ছবি আঁকলে আমরা বুঝতে পারবো। মনে করো যে দুটি তরঙ্গ, দুটি ওয়েভ এইভাবে যাচ্ছে, একটা সোর্স S1 থেকে উৎপন্ন হয়েছে, আর একটা সোর্স S2 থেকে উৎপন্ন হয়েছে। এইভাবে গিয়ে একটা জায়গায় ওরা একটা বিন্দুতে মিশে গেছে। এইভাবে যদি দুটো সোর্স দুটি জায়গা থেকে যায়, এখানে যে মিলন হয়েছে, এই মেলানোর পরে এই দুটো সোর্স মিলে একটা সোর্সে, দুটো সোর্স মিলে একটা ওয়েভে কনভার্ট হয়ে যাবে। সেই ওয়েভটা মনে করো এরকম চলে গেল। এবারে এই ওয়েভটার ইন্টেন্সিটি হাই হবে না লো হবে, সেটা ডিপেন্ড করবে এরা কোন ফেজে একে অপরের ওপর পড়েছে। কোন ফেজে? সেম ফেজ হতে পারে, আবার অপোজিট ফেজ হতে পারে। যদি সেম ফেজ হয়, দেখো কিরকম হচ্ছে। মনে করো একটা পার্টিকেল আছে এখানে, জাস্ট একটা পার্টিকেল ধরে নাও, যে কোনো একটা পার্টিকেল, কোনো একটা ওয়েভ এপার থেকে গিয়ে এখানে গিয়ে মিলিত হলো। কিভাবে মিলিত হলো দেখো, এই যে এই ফেজে পড়লো, এই রকম ফেজে যদি গিয়ে পড়ে, ঠিক আছে, এই ফেজে পড়ার জন্য কি করবে, বলবে পার্টিকেলকে তুমি এই দিকে চলে যাও। তাহলে একটা ডিসপ্লেসমেন্ট নিয়ে গেল, এই ওয়েভটা, যে কোনো একটি ওয়েভ ধরে নিয়েছে, এই ওয়েভটা একটা ডিসপ্লেসমেন্ট নিয়ে গেছে। যাওয়ার পরে এই পার্টিকেলের ওপর গিয়ে পড়েছে। সঙ্গে 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 পার্টিকেল কি বলবে, পার্টিকেলকে বলা হবে যে তুমি যে কোনো একটা দিকে ডিসপ্লেস করো। তাহলে ও মনে করলো যে এই দিকেও ডিসপ্লেস করেছে, এই দিকেও ডিসপ্লেস করেছে, ওয়ান ডিসপ্লেস হয়েছে পার্টিকেলে। অন্য একটা ওয়েভ যদি এদিক থেকে এসে এইটার উপরে পড়ে, এইভাবে পড়লো, মনে করো এইভাবে এসে পড়েছে পার্টিকেলটার উপরে, ওই ওয়েভটাও এই পার্টিকেলকে যদি বলে ওই একই দিকে ওয়াই টু ডিসপ্লেস যাও, এরকম ওয়াই টু যদি ডিসপ্লেস হয়, মানে সরণ হয়, তাহলে এর অ্যাম্পলিটিউড তখন কি হবে, এর অ্যাম্পলিটিউড হাই হয়ে যাবে। তখন অ্যাম্পলিটিউড কি হবে, অনেকটা হাই হয়ে যাবে, এখানে একই দিকে সরণ হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা কি হলো, এই পার্টিকেলটার ওপরে দুটো ওয়েভ এসে একটা সুপার পজিশন কনক্লুড করবে। সুপার পজিশন যদি এখানে ইনক্লুড হয়ে যায়, তখন এদের ডিসপ্লেসমেন্টটা একটা বেশি হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট কেননা একই দিকে যাচ্ছে, ওই জন্য ডিসপ্লেসমেন্ট বেশি হয়ে যাবে। এই ডিসপ্লেসমেন্টটা এদের যদি বলা হয় যে রেজাল্টেন্ট যে ওয়েভ পাবো, যে রেজাল্টেন্ট ওয়েভটা পাওয়া যাবে,
সেই রেজাল্টেন্ট ওয়েভটার ডিসপ্লেসমেন্টটা কত হবে, তখন আমরা অ্যালজেব্রিক সাম দিয়ে ডিসপ্লেসমেন্টটা বের করতে পারি। তখন ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে যদি ভেক্টর চিহ্ন দেওয়া হয় তাহলে অ্যালজেব্রিক সাম আমরা কি করব, যে যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু এদের অ্যালজেব্রিক সাম হবে যোগ যোগ করতে হবে। এবারে দেখো ধরে নাও যে অপোজিট থেকে যে ওয়েভটা আসলো সে সেম ফেজে না পড়ে যদি অপোজিট ফেজে পড়ে, এ যে ফেজে পড়েছে ঠিক অপোজিট ফেজে পড়ে, তখন কি হবে, তখন মনে করলাম তখন যে পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা দেখো S1 সোর্স থেকে যে ওয়েভটা গেছে সে চাইবে এই দিকে তার ডিসপ্লেসমেন্টটা হোক, পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা হোক। ওই দিক থেকে যে সোর্স থেকে ওয়েভটা এসছে সে চাইবে যে এই পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা এই দিকে হোক, তাহলে এ চাইবে যে y2 ডিসপ্লেসমেন্টটা হোক। ঠিক আছে, y2 যদি ডিসপ্লেসমেন্ট হয় তখন এই যে ডিসপ্লেসমেন্টটা পাবো, এই ডিসপ্লেসমেন্টটার যে অ্যালজেব্রিক সাম হবে, সেই অ্যালজেব্রিক সামটা কত হবে তখন, যে y ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2। এটা বিপরীতমুখী হওয়ার জন্য মাইনাস করতে হবে। এই যে ডিসপ্লেসমেন্টের যে অ্যাডিশনটা করা হয়েছে বা অ্যালজেব্রিক সাম বা সাবট্রাকশন যাই বলো না কেন, আমরা সাম করব, সাবট্রাকশন নয়। বিপরীত চিহ্ন দেওয়া হয়েছে, মাইনাস হয়ে গেছে কারণ তারা অপোজিট ফেজে যদি এসে পড়ে তখন হবে। তাহলে এই যে অ্যালজেব্রিক সামটা হয়েছে, এই সামটার নাম হচ্ছে সুপার পজিশন প্রিন্সিপাল, অর্থাৎ বলতে পারি যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটাকেই বলা হবে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তা এই দেখো এইটা হচ্ছে তোমার ইন্টারফারেন্সের সুপারপজিশন প্রিন্সিপাল। দুটি ওয়েভ যদি একসঙ্গে মিলিত হয়, এটা দুটো আলাদা ডিরেকশন থেকে দুদিক থেকে আসছিল, যে কোনো দিকে যেতে পারে, যে কোনো, যেমন এটা যে পড়েছে দুটো বিপরীত দিক থেকে না এসে এখানে এটা পড়েছে। এই যে নতুন যে রেজাল্ট্যান্ট ওয়েভটা হয়েছে, এই রেজাল্ট্যান্ট ওয়েভটা কোন দিকে যাবে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন এই যে পার্টিকেল, এখানে যে পার্টিকেলটা ছিল সেই পার্টিকেল হয়তো সে এই দিকে যেতে পারে বা এই দিকে যেতে পারে বা এরকম যেতে পারে, যেদিকে যাবে সেই অনুপাতে তার ওয়েভটা তৈরি হবে। সেটা দুটি ওয়েভ কোন দিকে আসছে সেই দিকটা তোমার জানতে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দুটি ওয়েভ আসছে সেই দুটি ওয়েভ কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনে আসতে হবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সেম ডিরেকশন থাকবে, ডিরেকশন যেন কন্টিনিউয়াসলি চেঞ্জ না হয়। একটা নির্দিষ্ট ডিরেকশনে গিয়ে কোনো একটা পার্টিকেলের ওপর একসঙ্গে সংযুক্ত হয়ে গেল, জাস্ট সুপার পজিশন হয়ে গেল। এই সুপার পজিশন হওয়ার জন্য একটা নতুন একটা ওয়েভ তৈরি হলো, যার থেকে আমরা রেজাল্ট্যান্ট ওয়েভ বলতে পারি। সেই রেজাল্ট্যান্ট ওয়েভ থেকে আমরা রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড পাবো, রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি পাবো, রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট পাবো। এই সমস্ত ডিসপ্লেসমেন্ট তো অলরেডি পেয়ে গেছি, রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট। তাই এবারে দেখি আমরা যে ইন্টারফারেন্স হতে গেলে কোন কোন কন্ডিশন দরকার, কোন কোন কন্ডিশন থাকলে দুটি ওয়েভ, দুটি বা তিনটি যতই ওয়েভ বলো না কেন, সব ওয়েভগুলো একটা ইন্টারফারেন্স করতে পারে। তা প্রথম যে কন্ডিশনটা বলছে, তাহলে কন্ডিশন আমরা বলবো, কন্ডিশনটা প্রথম যেটা বলা হচ্ছে যে দ্য ইন্টারফেরিং wave must be both special and temporal coherent। টেম্পোরাল কোয়ারেন্ট হবে। প্রথমটা কি বলছে, যে ওয়েভ দুটো নেওয়া হবে তারা অবশ্যই কিন্তু স্পেশাল এবং টেম্পোরাল কোহেরেন্ট হতে হবে। হয় স্পেশাল হতে হবে, না হলে টেম্পোরাল হতে হবে। নিলে কিন্তু একটা স্পেশাল একটা টেম্পোরাল নিলে কিন্তু হবে না, হয় দুটোই থাকতে হবে স্পেশাল কোহেরেন্ট, না হলে দুটোই থাকতে হবে টেম্পোরাল কোহেরেন্ট। ঠিক আছে। দু নম্বরে কি বলা হচ্ছে, দু নম্বরে যেটা হচ্ছে যে যে ওয়েভ দুটো নেওয়া হবে বা সোর্স অফ ইন্টারফারেন্সের যে লাইটটা নেওয়া হবে, ওয়েভটা নেওয়া হবে, সেটা অবশ্যই তোমাকে
মনোক্রোমাটিক হতে হবে। তাহলে কি বলবো, দ্য ইন্টারফেরিং মাস্ট বি মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক দ্যাট ইজ, আমরা কি বলতে পারি মনোক্রোমাটিক মানে কি, আমরা আগের ক্লাসে এই সব মনোক্রোমাটিক বা স্পেশাল টেম্পোরাল কোহারেন্স নিয়ে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে এগুলো কি বলছে। মনোক্রোমাটিক মানে কি, যে সেম ওয়েভলেন্থ, দুটি সোর্সের যদি সেম ওয়েভলেন্থ হয় বা দুটি ওয়েভের যদি সেম ওয়েভলেন্থ, দ্যাট ইজ সেম ওয়েভলেন্থ। আর কি বলতে পারে, সেম ওয়েভলেন্থ, যদি সেম ওয়েভলেন্থ হয় তাহলে সেম ফ্রিকোয়েন্সিও হবে, সেম ফ্রিকোয়েন্সি। তাহলে সেম ফ্রিকোয়েন্সি, এই দুটো কন্ডিশন হয়ে গেল। আরো একটা জিনিস করতে হবে কি, 3 নম্বর যে কন্ডিশনটা বলছে যে দ্য ওয়েভ শুড বি সেম অ্যামপ্লিটিউড। যদি অ্যামপ্লিটিউড সেম না হয় কিন্তু হবে না, যেমন আমরা বলতে পারি যে যদি একটি ওয়েভের অ্যামপ্লিটিউড a1 হয়, পরেরটা যদি a2 হয়, তাহলে a1 ইজ ইকুয়াল টু a2, এই কন্ডিশনটা তোমাকে মানতে হবে। 4 নম্বরে কি বলা হচ্ছে, 4 নম্বর বলা হচ্ছে দ্য ওয়েভ ইজ প্রপাগেটিং its same direction। তাহলে যে ওয়েভগুলো থাকবে সেই ওয়েভগুলো কিন্তু প্রপাগেট করবে সেম ডিরেকশনে, কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করবে না। চেঞ্জ হলে কিন্তু তারা একে অপরের ইন্টারফারেন্স তৈরি করতে পারবে না। তাহলে ইন্টারফারেন্স তৈরি করতে গেলে তাকে তাহলে কি করতে হবে, সেম ডিরেকশনে প্রপাগেট করতে হবে। 5 নম্বরে কি বলা হচ্ছে যে দ্য প্লেন অফ পোলারাইজেশন the plane of polarization of the interfering wave must be same। কি বলা হচ্ছে, যে পোলারাইজেশন, যে ইন্টারফেরিং ওয়েভগুলো নেওয়া হয়েছে সেই ওয়েভগুলোর প্লেন অফ পোলারাইজেশনটা হবে কিন্তু সেম হতে হবে। পোলারাইজেশন যদি সেম না হয় তাহলে কিন্তু হবে না। তাই এই কন্ডিশনগুলো যদি আমরা মেনটেন না করি বা এই কন্ডিশনগুলো যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু আমরা ইন্টারফারেন্স পাবো না। ইন্টারফারেন্স হতে গেলে এই সমস্ত কন্ডিশন তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কন্ডিশন মেনেই কিন্তু ইন্টারফারেন্স করতে হবে। এই ইন্টারফারেন্স করার জন্য তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হবে সেই ইনস্ট্রুমেন্টের যে সোর্সগুলো ইউজ করা হবে, যে ওয়েভগুলো ইউজ করা হবে, সেই ওয়েভ কিন্তু এই সব কন্ডিশন মানিয়ে ইউজ করা হয়। আর এই কন্ডিশন যদি ইউজ না করা হয় তাহলে কিন্তু এক্সপেরিমেন্টে ভুল আসতে পারে। তাহলে এগুলো মাথায় রাখবে যে যে লাইটগুলো বা যে সোর্সগুলো ইউজ করবে ইন্টারফারেন্সের জন্য সেখানে এই সমস্ত যেন কন্ডিশন মেনটেন করা হয়, তাহলে তোমার সমস্যা আর দেখা দেবে না। চলো এবারে আমরা দেখে নিই যে ইন্টারফারেন্স যেটা হচ্ছিল সেই ইন্টারফারেন্সের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি, ম্যাথামেটিক্যালের যে রূপটা আছে সেই ম্যাথামেটিক্যাল রূপটা আমরা কি দেখে নিই, এবং সেখান থেকে আমরা কনস্ট্রাকশন ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকশন ইন্টারফারেন্সের কি সেটা আমরা একটু ভালো করে দেখে নিই। যে কোনো দুটি সোর্সকে আমরা ধরে নেব, সেই সোর্স থেকে মনোক্রোমাটিক সোর্স হতে হবে এবং কোহারেন্ট হতে হবে। তা মনোক্রোমাটিক কোহারেন্ট সোর্স নিয়ে নিলাম, যে কোনো দুটি সোর্স, আর এই দুটো সোর্স থেকে যে ওয়েভটা বেরোচ্ছে সেই ওয়েভটা মনে করলাম এরকম পথে চলে গেল, এটা S1 থেকে নির্গত হয়েছে, S1 থেকে উৎপন্ন হয়ে ওখানে চলে গেছে। আরো একটা সোর্স মনে করলাম S2 থেকে একটি ওয়েভ জেনারেট করছে, S2 সেই ওয়েভটা প্রপাগেট করছে মনে করলাম, গিয়ে এখানে গিয়ে ওরা একে অপরের সঙ্গে
মিলিত হয়েছে, অর্থাৎ এখানেই ইন্টারফারেন্সটা তৈরি হবে। একটা পার্টিকেলের ওপর মনে করো পড়েছে, এবারে এই জায়গাটা তুমি একটা কাজ করে নিতে পারো, এই জায়গায় একটা পর্দা লাগিয়ে দিতে পারো, একটা পর্দা লাগিয়ে দিলে বেটার হবে। আর এই যে দুটো সোর্স নেওয়া হয়েছে, সেই দুটি সোর্স কিন্তু একে অপরের সঙ্গে মনোক্রোমাটিক করাটাই খুবই টাফ। মনোক্রোমাটিক লাইট উৎপন্ন করার জন্য কিন্তু একটা সোর্স ইউজ করতে হবে, সেই একটা সোর্স থেকে দুটি সোর্স নির্গত করতে হবে। তার জন্য প্রসেস আছে, প্রসেসটা আমি আগে বলেছিলাম। আর এখানে প্রসেসটা কি, একটা লাইট আছে, সেই লাইটটাকে কি করবে, একটা লাইট দিয়েছো, এখানে একটা পর্দা রাখো, এই পর্দার এপার থেকে যদি একটা লাইট লাগানো হয়, এই লাইটটা ফোকাস করো, এখানে দুটো ছিদ্র করে দাও, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র। তাহলে এখান থেকে যে লাইটটা বেরোবে, এই লাইটটার ইন্টেন্সিটি, অ্যাম্পলিটিউড, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি সব একটা লাইটের বিভিন্ন জায়গায় সেম হবে। বোঝা গেল? তাহলে সেম মানে কি, এ মনোক্রোমাটিক। তাহলে এই লাইটটা এখানে গেল, এখান থেকে নির্গত হয়ে এদিক থেকে বেরোবে, এই লাইটটা এখানে গেল, এখান থেকে নির্গত হয়ে হবে এখান থেকে। তাহলে এখান থেকে যে লাইটটা নির্গত হচ্ছে, যে লাইটটা এক্সিস্ট করছে, সেই লাইটটার কিন্তু ফ্রিকোয়েন্সি, অ্যাম্পলিটিউড, ওয়েভলেন্থ, ইন্টেন্সিটি সবই সমান। তাহলে এই দুটি লাইট একে অপরের মনোক্রোমাটিক হবে, অবশ্যই হতে হবে, কোহারেন্ট হতে হবে। তাহলে এইভাবে সোর্স কিন্তু তৈরি করা হয়েছে, এই দুটি সোর্স যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু মনোক্রোমাটিক সোর্স অফ ওয়েভ। তা এখানে তোমাকে কি করতে হবে, যে দুটো লাইট থেকে, দুটো সোর্স থেকে তোমার ওয়েভ বেরিয়েছে, সেই ওয়েভটা জেনারেট হয়ে প্রোপাগেট হয়ে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে। এইবারে এখান থেকে যে ওয়েভটা বেরোচ্ছে, সেই ওয়েভের যদি আমি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন যদি বলে দেওয়া হয়, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ধরে নিলাম S1 সোর্স থেকে যে ওয়েভটা জেনারেট করছে, সেই ওয়েভের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ইজ, যদি বলি যে A1 সাইন ওমেগা টি, A1টা কি হবে, A1টা হবে অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ, অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ, মানে এটাকে যদি আমি ফার্স্ট ওয়েভ বলতে পারি, তাহলে অ্যাম্পলিটিউড অফ দ্য ফার্স্ট ওয়েভ। আর সেকেন্ড যে ওয়েভটা নেওয়া হয়েছে, সেটার ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন যদি আমি বলি, বা সরণের ইকুয়েশন যেটা আমি বলতে চাচ্ছি, সেটা যদি A2 সাইন ওমেগা টি প্লাস থিটা যদি ধরে নেওয়া হয়। কেন প্লাস করেছি, প্রশ্নই আসতেই পারে যে হ্যাঁ তোমরা অনেক ক্লাস 12-এ আছে, ক্লাস 12-এ লাইট এটা আছে, ক্লাস 11-এ সাউন্ডের ওপরে কিছু একটা ছিল, সেই সমস্ত জায়গা থেকে এই সমস্ত যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো তুমি অলরেডি জানো যে এটা থিটাটা কি, থিটাটা হচ্ছে এই দুটি ওয়েভের ফেজ ডিফারেন্স, অর্থাৎ দশা পার্থক্য। সেই জন্য নেওয়া হয়েছে যে একই দশায় না পড়ে একটু দশা পার্থক্য হয়ে পড়ছে, সেই জন্য কতটা পার্থক্য হচ্ছে, থিটা দশায় পার্থক্য পড়ছে। তাহলে যাও, এই দুটো আমরা ওয়েভ এর ইকুয়েশনটা নিয়ে নিয়েছি, ওয়েভ ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। এই ইকুয়েশনটা নেওয়ার পরে এবারে এটা গিয়ে পড়ছে কোথায়, একটা বিন্দুতে গিয়ে পড়ছে, ওখানে গিয়ে আমাদের সুপার পজিশন করছে, সুপার পজিশন একে অপরের ওপর পড়ছে, পড়ার পরে কি হচ্ছে সেটা আমরা দেখব। আচ্ছা এখানে জিনিসগুলো লিখে দিই, এখানে A1 আর A2 হচ্ছে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড রেসপেক্টিভলি, মানে 1 2 দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, এটার জন্য অ্যাম্পলিটিউড হয়ে গেল। ওমেগা কি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা থিটাটা কি, থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স। তাহলে এই তিনটি জিনিস আমাদের জানা হয়ে গেল। আরো যদি বলে দেওয়া হয় ল্যামডা ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, এই সমস্ত জিনিস আমাদের যদি বলে দেওয়া হয় তাহলে ভালো, না হলে এই তিনটে জিনিস আমাদের জানা থাকলেও আমরা এগিয়ে যেতে পারবো। তো চলো এগিয়ে যাওয়া যাক, কি বলছে এবারে দেখো। এখানে যদি সুপার পজিশন করে, দুটি ওয়েভ যদি সুপার পজিশন করা হয়, তাহলে এই সুপার পজিশনের ফলে যে রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, আমরা একটু আগে যেটা বলছিলাম রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট পাওয়া গেছিল, সেই রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট কত, তাহলে আমরা বলবো রেজাল্ট
y is equal to y1 plus y2, রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট y is equal to y1 plus y2। তাহলে আমরা সমীকরণগুলো, এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলো যদি ওখানে বসিয়ে দিই তাহলে কি লিখবো, a1 sin ওমেগা টি প্লাস a2 sin ওমেগা টি প্লাস থিটা। এবারে দেখো এই সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি যদি সূত্র ফেলে দিই তাহলে কি লিখবো, তাহলে a1 সাইন ওমেগা টি প্লাস a2 যেরকম আছে বাইরে থেকে যাবে, তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সূত্র হয়ে গেছে। তো এবারে দেখো এই সমীকরণটাকে একটু আমরা ক্যালকুলেশন করে নিই। তাহলে কি লিখবো, a1 y is equal to হবে a1 sin ওমেগা টি প্লাস a2 গুণ করে দাও sin ওমেগা টি cos থিটা, আবার প্লাস a2 cos ওমেগা টি sin থিটা। এটা হয়েছে। এখানে কি করব দেখো, sin ওমেগা টি আর sin ওমেগা টি যদি আমরা কমন নিয়ে নিই, sin ওমেগা টি যদি কমন নেওয়া হয় তাহলে কি লেখা থাকবে, এখানে পড়ে থাকবে a1 আর এখানে পড়ে থাকবে a2 cos থিটা, a2 cos থিটা প্লাস হবে কি a2, জায়গা কম আছে এদিকে লিখি a2 cos ওমেগা টি sin থিটা। এই হলো তোমার সমীকরণ চলে এসেছে। এখানে যেটা ধরে নিতে হবে, খুব ইন্টারেস্টিং, ধরে নেওয়ার ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কি ধরছি। এখানে জিনিসটা হচ্ছে, তুমি এই যে টার্মটা আছে, এই টার্মটাকে আমি ধরে নিলাম যে cos ফাই ধরে নাও, ঠিক আছে, cos ফাই, এটাকে ধরে নেওয়া হলো cos ফাই। তাহলে এটার জায়গায় cos ফাই, এটা যেমন আছে তেমন বসিয়ে দিলাম sin ওমেগা টি হয়েছে। এবারে দেখো প্লাস এই যে জায়গাটা আছে এখানে এই cos ওমেগা টিটাকে রেখে দিয়ে a2 sin থিটার জায়গায়, আমরা লিখব sin ফাই cos ওমেগা টি। এখানে একটা কাজ করে নিতে পারো, এখানে সুবিধার জন্য এটা a cos ফাই আর a sin ফাই, এটা তুমি ধরে নিতে পারো। এবারে দেখো এখানে কি করা হচ্ছে, এই যে সমীকরণটা হয়েছে তাহলে এটা জায়গায় কি লিখতে পারি, এইটা সমান আমরা কি, যেখানে আমরা বলতে পারি, যেখানে না লিখে হিয়ার কি হবে, যে এ cos ফাই ইজ ইকুয়াল টু, কোন টার্মটা নেওয়া হয়েছিল, যে a1 প্লাস a2 cos থিটা, এটাকে আমরা কি করব, 1 নম্বর সমীকরণ করে দিলাম, ঠিক আছে। আর যেটা নেওয়া হয়েছে এ sin ফাই ইজ ইকুয়াল টু কত, এ sin ফাই ইজ ইকুয়াল টু দেখো a2 আর sin থিটা 2, এই দুটো জায়গায় কিন্তু লেখা হয়েছে এটা, তাহলে হবে কি a2 sin থিটা। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ একটু লুক আউট করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যে এটা নেওয়া হয়েছে, এটা কি, এটাই হলো তোমার অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ওয়েভ। রেজাল্ট্যান্ট যে ওয়েভ পাবো সেই ওয়েভের হচ্ছে অ্যামপ্লিটিউড। রেজাল্ট্যান্ট ওয়েভ বলতে লব্ধি যেটা পেয়েছি, এরপরে যেটা আমাদের হয়তো তৈরি হয়েছে তারই অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে ক্যাপিটাল এ, আর স্মল এটা ছিল যে সোর্স গুলো ইউজ করা হয়েছে সেই সোর্স থেকে যে ওয়েভ গুলো বেরোচ্ছে তার অ্যামপ্লিটিউড, আর ক্যাপিটাল এটা হয়ে যাবে যে রেজাল্ট্যান্ট যে ওয়েভটা হয়েছে সেই রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যামপ্লিটিউড। তাহলে এ হলো
amplitude of the resultant wave, resultant wave। আর ফাইটা কি, ফাইটা একটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। কি বলছে ফাইটা, দেখো এখানে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে দুটি ওয়েভ যে নেওয়া হয়েছে, থিটাটা হচ্ছে এই দুটি ওয়েভের ফেজ ডিফারেন্স। তাহলে এই ফাইটা কি, ফাইটা হচ্ছে এই দুটো ওয়েভ যে নেওয়া হয়েছে, এই দুটি ওয়েভের যে একটা ফেজ আছে, সেই ফেজের থেকে যে রেজাল্ট্যান্ট যে ওয়েভটা পাওয়া গেছে, সেই রেজাল্ট্যান্ট ওয়েভের ফেজ ডিফারেন্স। তাহলে বলতে পারি যে উৎস এবং লব্ধি, সোর্স এবং লব্ধি ওয়েভের ফেজ ডিফারেন্স হচ্ছে ফাই। ঠিক আছে, তাহলে ফেজ ডিফারেন্স বিটুইন সোর্স এন্ড রেজাল্ট্যান্ট ওয়েভ ইজ ইকুয়াল টু হবে ফাই। ওকে, তা চলো এবার আগে দেখা যাক কি হয়। এবারে এই যে দুটি সমীকরণ পাওয়া গেছে, এই সমীকরণ দুটোকে নিয়েই আমরা কাজকর্ম চালাবো। দেখো 1 নম্বর আর 2 নম্বর যদি সমীকরণ ভাগ করে দিই, যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ভাগ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এই যে ফেজ ডিফারেন্সের মানটা পেয়ে যাব, সোর্সের সঙ্গে যে রেজাল্ট্যান্ট ফেজ ডিফারেন্সটা হবে সেই এটা পেয়ে যাব। তাহলে আমরা যদি বলি ইয়ে tan phi, tan phi হবে তো, দেখো এ সাইন ফাই বাই এ কস ফাই, এটা বাই এটা করো, তাহলে tan phi হলো এ কেটে যাবে, তাহলে এটা বাই এটা হয়ে যাবে কি এ টু সাইন থিটা বাই এ ওয়ান প্লাস এ টু কস থিটা। এটাই হলো তোমার যে ফেজ ডিফারেন্সটা তৈরি হয়েছে সোর্সের সঙ্গে, যে সোর্স ওয়েভ গুলো কাজ করছিল, সেই সোর্স ওয়েভের সঙ্গে রেজাল্ট্যান্ট যে ওয়েভ পেয়েছি, সেই রেজাল্ট্যান্ট ওয়েভের ফেজ ডিফারেন্সটা এখান থেকে আমরা পেয়ে যাবো ফাই। ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা, এখান থেকে আমরা এটা পেতে পারি, অঙ্কও পড়তে পারি এখান থেকে। একটা পাওয়া গেল। এবারে যদি বলা হয় যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের স্কোয়ার করে যদি সাম করি, ঠিক আছে, স্কোয়ার করে নিয়ে তারপরে যদি যোগ করা হয়, তখন আমরা কি পাবো, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস, ভালো করে শোনো কি করছি, এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার, কি হবে এ স্কোয়ার কস স্কোয়ার, এটা থিটা না সরি এটা ফাই, ফাই ইজ ইকুয়াল টু ইকুয়াল টু হবে, দেখো এটার স্কোয়ার মানে কত, এ টু স্কোয়ার সাইন থিটা স্কোয়ার প্লাস এটা টোটালটার হোল স্কোয়ার এ ওয়ান প্লাস এ টু কস থিটা এর হোল স্কোয়ার হয়েছে। জায়গা কম আছে, একটু মুছে দিয়ে এটা। কি হবে এখান থেকে, দেখো এই ক্যালকুলেশনটা একটু সহজ করি, এখান থেকে ক্যালকুলেশন সহজ করে দিই, এ যদি কমন নিয়ে নি, এই যে এটা যদি কমন নেওয়া হয়, তাহলে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে কত 1, তাহলে এখান থেকে টোটালি মানটা থেকে যাবে এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে গেল, প্লাস এটাকে জাস্ট এমনি সিম্পল প্রসেসে তুমি ভেঙে দাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দাও, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2 এ ওয়ান এ টু কস থিটা প্লাস এ টু স্কোয়ার কস স্কোয়ার, এটা হয়েছে। দেখো এখানে কি বলছে, এই যে এ টু, এখানে এ টু আর এ টু স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে এ টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখান থেকে যদি এ টুটা কমন নেওয়া হয়, এ টু স্কোয়ারটা কমন নেওয়া হয়, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এক হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো টার্ম থেকে আমরা শুধুমাত্র এ টু স্কোয়ারটা পাচ্ছি, প্লাস এখান থেকে এ ওয়ান স্কোয়ার প্লাস 2 এ ওয়ান এ টু কস থিটা এ স্কোয়ার সমান হয়ে গেল এই জিনিসটা। এটা কি বেরোলো, এটা যে রেজাল্ট্যান্ট যে ওয়েভটা পেয়েছিলাম, সেই রেজাল্ট্যান্ট ওয়েভের অ্যামপ্লিটিউড, যেটা আমরা অলরেডি আগে লিখে দিয়েছিলাম যে এ ইজ ইকুয়াল টু অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ওয়েভ।
এখান থেকে তুমি এটা স্কোয়ারটাকে যদি তুলে দিয়ে তাহলে এখানে রুট ওভার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবারে যেটা আসবে ইন্টেন্সিটি মানে প্রাবল্য। প্রাবল্য আমরা কি জেনেছিলাম? প্রাবল্যর সঙ্গে আমরা ইন্টেন্সিটির সঙ্গে যদি আমি অ্যামপ্লিটিউডের সম্পর্ক পাই তাহলে কি পেয়েছিলাম? যে এই ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড, স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড অফ রেজাল্ট্যান্ট ওয়েভ। এই সমীকরণটা কিন্তু আমরা অলরেডি জানতাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে আই কি আমরা বলবো? ইন্টেন্সিটি অফ দা রেজাল্ট্যান্ট ওয়েভ, ইন্টেন্সিটি অফ দা রেজাল্ট্যান্ট ওয়েভ। আর এ হচ্ছে অ্যামপ্লিটিউড, অলরেডি আগে বলা হয়ে গেছে, অনেকবার বলা হয়েছে। তাহলে এখান থেকে তুমি এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে নিতে পারো। কে এর মান যদি 1 হয়ে যায়, যে প্রপোর্শনাল কনস্ট্যান্টের মান যদি 1 হয়ে যায়, আই ইজ ইকুয়াল টু এ, তাহলে এখানে লিখবে কি যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট ভ্যালু অফ প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইজ 1। যদি এটা বলা হয় যে 1 যদি প্রপোর্শনাল কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা আই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার লিখতে পারি। তো এবারে দেখো কি যেটা হচ্ছে, যে এটা যদি এই সমীকরণটা হয় তাহলে এই যে সমীকরণটা পেয়েছি এই মানটা, এটা রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি জন্য রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড এটা। তাহলে এখানে সোর্সের জন্য তো লিখতে পারি, তার সোর্সের জন্য ইকুয়েশনটা কি হবে? সোর্সের জন্য ইকুয়েশনটা হবে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আই ওয়ান, মানে এটার জন্য আই ওয়ান স্কোয়ার আই টু স্কোয়ার প্লাস 2, আর এটার জন্য কত হবে? আই ওয়ান আই টু রুট ওভার কেন হচ্ছে? যেহেতু এখানে এ ওয়ান স্কোয়ার ইজুকাল টু যদি আই ওয়ান হয় তাহলে এ ওয়ান ইজুকাল টু রুট ওভার আই ওয়ান, এই জন্য লেখা হয়েছে এটা। তাহলে এই সমীকরণটা এটা হলো কস থিটা। এবারে এটা কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ যে ইন্টারফারেন্স আছে, কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ যে ইন্টারফারেন্স, সেটার ফর্মুলা আমি কি বলেছিলাম? যে ইন্টেন্সিটি যখন হাই হয়ে যাবে তখন হবে কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, অর্থাৎ কি হবে? গঠনমূলক ব্যতিচার তৈরি হবে যখন ইন্টেন্সিটি হাই। আর ডিস্ট্রাকটিভ কি হবে? যখন ইন্টেন্সিটি লো হয়ে থাকবে তখন ধ্বংসাত্মক ব্যতিচারের গঠন তৈরি হবে। তাই এখানে কনস্ট্রাকটিভটা কি করে হবে? কনস্ট্রাকটিভ হওয়ার শর্ত কি? একমাত্র এটার উপর ডিপেন্ড করবে, কস থিটার উপরে। তাহলে যখন কস থিটার মান হচ্ছে +1 তখন কিন্তু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। আর যখন কস থিটার মান হচ্ছে -1 তখন এই ইন্টেন্সিটির মান খুবই কম, তখন হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। তা চলো দেখে নেওয়া যাক আর কি কি শর্ত আছে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য। তো দেখো এবারে ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি, তা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমরা যেটা একটু আগে লিখেছিলাম যে cos থিটা ইজ ইকুয়াল টু +1। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু +1 কখন হবে? যখন থিটার মান 2 পাই n, n এর মান তুমি যাই বসাও না কেন, 0 1 2 3 যাই বসাও না কেন, থিটার মান কিন্তু এমন একটা বসাবে, যাই বসাবে কেন cos থিটার মান কিন্তু 1 আসবে। তাহলে আর যে সমীকরণটা আমরা জানি সেই সমীকরণটা লিখতে পারি যে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স মানে কি? S2p মাইনাস S1p। এবার S2p যদি বড় হয় তাহলে S2p মাইনাস S1p, যেটা বড় সেটা করতে হবে মোটামুটি। তাহলে এখানে তাহলে এই ফেজ ডিফারেন্স মানে কি? থিটার মানটা কত আমরা লিখতে পারি? 2 পাই n ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা, আর পাথ ডিফারেন্সটা কত? S2p মাইনাস S1p। এটা হয়েছে। তো এখান থেকে কাটাকাটি করে আমরা পাথ ডিফারেন্সটা বের করব। S2p মাইনাস S1p ইজ ইকুয়াল টু, দেখো এই পাই কেটে যাবে, পাই কেটে গেল, 2 কেটে যাবে, তাহলে থেকে যাবে n ল্যামডা, শুধুমাত্র n ল্যামডা থেকে গেল। তাহলে পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু হয়ে গেল n ল্যামডা। n হচ্ছে যে কোনো একটি নাম্বার, ইন্টিজার নাম্বার হবে, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা ওয়েভ লেন্থ। তাহলে পাথ ডিফারেন্স হয়ে গেল এটা।
এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা লিখি এরকম ভাবে যে 2n λ/2, এটার মানেটা কি হলো? দেখো λ/2টাকে আমি আলাদা করে রাখলাম, 2nটাকে আলাদা করে রাখলাম, তাহলে λ/2 এখানে তাহলে কি বলতে পারি? এখানে বলা যাবে যে যে for constructive interference, two interfering wave should be even multiplier of λ/2। λ/2 এর সঙ্গে ইভেন মাল্টিপ্লাই করতে হবে, ইভেন নাম্বার, 2n কি ইভেন নাম্বার, n এর মান তুমি যাই বসাও না কেন ইভেনই হবে, তাহলে ইভেন মাল্টিপ্লাই করতে হবে কার সঙ্গে? λ/2 এর সঙ্গে, এটা মনে রাখতে হবে। মানে λ/2 এর সঙ্গে যুগ্ম গুণিতক, বাংলাতে যুগ্ম গুণিতক হবে। তাই এই কন্ডিশনের জন্য তুমি এখানে যেটা পাবে, যে ইন্টারফারেন্সটা পাবে সেটাকে আমরা বলবো কন্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যেটাকে আমরা উজ্জ্বল ভাবে দেখতে পাবো, উজ্জ্বল পটি তৈরি হবে, উজ্জ্বল ভাবে আলোটা দেখতে পাবো, যেখানে পড়বে সেটা হচ্ছে উজ্জ্বল হয়ে যাবে। এবারে চলে এসো আমাদের ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা কি। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা কি? আমরা যে শর্তটা ছিল সেই শর্তটা লিখি, -1। -1 হলে থিটার মান কত হলে মাইনাস হবে? 2n+1 যদি বলি, n এর মান তুমি যাই বসাও না কেন, দেখবে তুমি যাই বসাও না কেন 1 2 3 যাই বসাও না কেন তুমি কি লিখবে? তুমি এটা পাবে কিন্তু cos থিটার মান -1। তাহলে আমরা সেই পাথ রেফারেন্সটা লিখতে পারি, থিটা ইকুয়াল টু 2π/λ ইকুয়াল টু s2p - s1p হয়েছে। তাহলে s1p - s2p এর জায়গা, আচ্ছা এটা লিখে দিই, থিটার মান কত? 2n+1, 2n+1, আচ্ছা এটা পাই লেখা হয়নি, পাই ইকুয়াল টু 2π/λ s2p - s1p। তাহলে s2p - s1p ইকুয়াল টু কত হবে? দেখো পাই পাই কেটে যাবে, পাই আর পাই কেটে গেলে 2n+1 ইন্টু ল্যামডা। তাহলে এখানে যদি ওই আগের ফর্মুলাটার মতো একটু ক্যালকুলেশন করে নিই, যে 2 ইন্টু 2n+1 λ/2, তাহলে এখানে এই λ/2টা আলাদা করা হলো। এখানে মিনিংটা কি দাঁড়ালো? যে যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে গেলে যে টু ইন্টারফারেন্স শুড বি odd multiplier of λ/2, odd হতে হবে। এখানে odd নাম্বার কার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে? λ/2 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, তবে কিনা আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাওয়া যাবে। তাই এই দুটো ছিল কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত। আবার বলে দিই যে কি হলো কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের জন্য। কনস্ট্রাকটিভের জন্য যে সকল বিন্দুতে λ/2 এর অযুগ্ম গুণিতক যদি পাওয়া যায়, পথ পার্থক্য, যুগ্ম গুণিতক যদি পাওয়া যায় পথ পার্থক্য, তাহলে আমরা সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখতে পাবো, অর্থাৎ গঠনমূলক ইন্টারফারেন্স সেখানে কিন্তু দেখতে পাবো। আর যদি পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, যে সকল বিন্দুতে পাবো সেই সকল বিন্দুগুলো কিন্তু আমার অন্ধকার, যেখানে আমরা বলবো ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়েছে। তো আজকের এ পর্যন্ত। এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনের জন্য তোমাকে অবশ্যই আমার অ্যাডভান্স ফিজিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সঙ্গে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বাই, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাভ এ নাইস ডে।